ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, টিএড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন ভকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির সমসাময়িক কিছু বিষয় নিয়ে 10টি প্রশ্ন ও উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করেছে। প্রায় 20,000 অ্যাপ্লিকেন্ট প্রার্থী প্রাথমিক সুপারিশ পেয়েছেন। তো এই প্রাথমিক সুপারিশ সহ এই পঞ্চম গণবিজ্ঞপ্তি সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমাদেরকে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন নম্বর 1, যে প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের কী কী কারণে বাদ দেওয়া হতে পারে। প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের বেশ কিছু কারণে বাদ দেওয়া হতে পারে। এমন একটি কারণ হলো আপনার শিক্ষক নিবন্ধন সনদ সহ সনদ ছাড়া আপনাদের এসএসসি সনদ, ইন্টার সনদ বা অনার্সের সনদ, সকল সনদে যদি তৃতীয় বিভাগ থাকে, অর্থাৎ সব 3rd ডিভিশন পেয়ে থাকেন, তাহলে আপনি শিক্ষক নিবন্ধন যে ভাইভা আছেন, ভাইভাতে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আরেকটি কারণ হলো যে আপনি শিক্ষক নিবন্ধন সনদ ভালো, এসএসসি সনদও ভালো, কিন্তু কম্পিউটার সনদে আপনি জাল করে কম্পিউটার সনদ দিয়ে আবেদন করেছেন, বা কোনো ধরনের জাল সনদ ব্যবহার করলে সেটি ভাইভাতে কিংবা লিখিত পর্যায়ে যদি, বা তারা যে আপনার এখন কাগজপাতি জমা নিচ্ছে তাদের কাছে যদি দৃষ্টিগোচর হয়, তাহলে সেক্ষেত্রে বাদ যাবেন। বাদ পড়ার আরেকটি নিয়ম হলো যে আপনাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে, জুলাই মাসের 7 তারিখ থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা যে কাগজপত্রগুলো সত্যায়িত করে নিজে গিয়ে এনটিআরসিতে জমা দিয়েছে, সেই জমাগুলো যদি আপনি না দেন, তাহলে আপনি বাতিল বলে গণ্য হবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম যদি সঠিকভাবে পূরণ না করেন, তাহলে আপনাকে বাতিল বলে গণ্য হবেন। এবং পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনে যদি আপনি রাষ্ট্রদ্রোহ কোনো মামলা কিংবা জনমতে আতঙ্ককারী কোনো ধরনের মামলার সাথে অভিযুক্ত হন, কিংবা সাজাপ্রাপ্ত কোনো আসামি হন, বা 302 ধারায় কোনো দোষী সাব্যস্ত হন, তাহলে সেই ক্ষেত্রে, কিংবা যৌতুক বা নারী নির্যাতনের মামলায় দীর্ঘদিন কারাভোগ বা এই ধরনের কোনো মামলার সাজা হলে, যেটা 2 বছরের অধিক যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি চূড়ান্ত সুপারিশ থেকে বাদ পড়বেন। বা প্রাথমিক বা পুলিশ যোগদান করার পরেও যদি আপনি পুলিশ ভেরিফিকেশনে যদি বিরূপ মন্তব্য করে, তারপরেও আপনি বাদ পড়ে পারেন। তবে যাদের সব কিছু ঠিক আছে, টুকটাক রাজনীতি করেন, কোনো দলে থাকেন না, কিন্তু কোনো বিরোধী পার্টি বা দলকে সমর্থনও করেন, তার সেক্ষেত্রে আপনি বাদ পড়বেন না। আরেক ভাই প্রশ্ন করছেন যে চূড়ান্ত সুপারিশের পর যোগদান না করলে কি সমস্যা হবে। চূড়ান্ত সুপারিশের পরে যদি আপনি যোগদান না করেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তবে আপনার যে 1টি মাস যোগদানের সময় দেওয়া হবে, এই 1টি মাসের 30 তারিখেও যদি আপনি যোগদান করেন, তাহলেও সেটা যোগদান ধরা হবে। যদি 30 তারিখের পরে জায়গা, তাহলে আপনি যোগদান করেন নাই মর্মে আপনার এই যোগদানের কপিটি বাতিল বলে গণ্য হবে। যোগদানের পর দেরিতে এমপিওভুক্তি হলে কোনো সমস্যা হবে? জি না। যোগদানের পরে আপনি প্রতিষ্ঠানে গিয়ে ইএস চিহ্ন দিয়ে রাখবেন, অর্থাৎ ইএস কপি করবেন। অর্থাৎ প্রতিষ্ঠানে আপনি যোগদান করলেন, অনলাইনে জানিয়ে দিলেন, তারপরে এই কপিটা হাতে রাখার পরে আপনি যখন তখন 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, এমনকি 6 মাস পরেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নিবন্ধনের 7 ধারা সম্পর্কে আলোচনা করুন। শিক্ষক নিবন্ধনের 7 ধারাটা, বা শিক্ষা মন্ত্রণালয়ে যে নিবন্ধনের যে 7 ধারা ব্যবহার করেছে, সেই বিষয়টি আলোকপাত করছি। সেটি হলো যে 4th গণবিজ্ঞপ্তি থেকে বলা রয়েছে যে যারা ইন্ডেক্স প্রাপ্ত, অর্থাৎ ধরেন 3য় গণবিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক বা সমপর্যায়ে রয়েছেন, তারা 4th গণবিজ্ঞপ্তিতে, যেমন আপনি সহকারী শিক্ষক বাংলা আছেন মাদ্রাসাতে, আপনি আপনার বাড়ির পাশে দেখলেন 4th গণবিজ্ঞপ্তিতে বা 5ম গণবিজ্ঞপ্তিতে আপনার বাড়ির সাইটে আরেকটি প্রতিষ্ঠান ওই পদটি খালি রয়েছে বাড়ির কাছে, তো আপনি আবেদন করতে চাইলেন, তো এই ধরনের আবেদন আপনি করতে পারবেন না। তো আপনার বেতনভুক্ত হয়ে গেলে আপনি সমপদে আর আবেদন করতে পারেন না। তবে আপনি যদি স্কুলে সুপারিশপ্রাপ্ত হন, কলেজে যদি আরেকটা নিবন্ধন সনদ থাকে, তাহলে আপনি কলেজে যেতে পারবেন, কিংবা কলেজ থেকে চাকরি করতেছেন, স্কুলে সহকারী শিক্ষক বাড়ির কাছে আছে, আপনি যদি চাকরি করতে চান, তাহলে চাকরি সেখানে করতে পারবেন। মানে এটা আবেদন করতে পারেন। এটি হলো 7 ধারা, অর্থাৎ ইন্ডেক্স নিয়ে আপনি সমপদে আবেদন করতে পারবেন না। এটি হলো 7 ধারা। এই ধারার মধ্য দিয়ে সকল যারা ইন্ডেক্স প্রাপ্ত, অর্থাৎ বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের আবেদন করা রহিত করা হয়েছে। এটি হলো শিক্ষা মন্ত্রণালয়ের 7 ধারা, যেটা বাতিল করার জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বারবার দাবি জানাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি বরাবর।
নাম্বার হলো 5, সহকারী ও শিক্ষক ও প্রভাষকদের প্রমোশন আছে কি? জি, সহকারী শিক্ষকরা 10 বছর পরে একটি গ্রেড পাবেন, তারও 6 বছর পরে আরও একটি গ্রেড পাবেন, এবং 10 বছর পরে উনি সহকারী শিক্ষক পদে বাংলাদেশের যে কোনো এমপিভুক্ত স্কুল পর্যায়গুলোতে, মানে 6 to 10 পর্যায়গুলোতে উনি সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এবং প্রভাষকরা প্রমোশন পেয়ে জ্যেষ্ঠ প্রভাষক এবং অধ্যক্ষ পর্যন্ত হতে পারে, তাই এদের প্রমোশন রয়েছে, তবে 10 বছর এবং 6 বছর পরে। 2024 সাল থেকে যোগদানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রভাষকরা কত টাকা বেতন তুলতে পারবে? 2024 সালে যারা যোগদান করবেন তারা সহকারী শিক্ষকরা 13,700 টাকা, বিএড ছাড়া যারা সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর যারা হচ্ছেন 16,900 টাকা, এবং প্রভাষকরা প্রায় 25,000 টাকার মতো, আপনার প্রায় 24 বা 24,500 বা 25,000 টাকার মতো আপনার বেতন পাবেন বা বেতন তুলতে পারবেন। এটি হলো প্রথম মাসের মোটামুটি বেতন, কম বেশ হতে পারে। কত বছর পর সহকারী প্রধান শিক্ষক এবং সহ সুপার হওয়া যায় না? এখানে বিষয়টি আমি আপনাদের বলি যে আপনি যদি স্কুল পর্যায়ে বা মাওসিভুক্ত প্রতিষ্ঠানে হন, তাহলে সেই সকল প্রতিষ্ঠানে কিন্তু সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক আপনি হতে পারবেন সহকারী শিক্ষক দিয়ে। কিন্তু যদি আপনি মাদ্রাসায় হন, মাদ্রাসায় সহকারী শিক্ষক বাংলা হন, কিন্তু আপনি কিন্তু সহ সুপার এবং সুপার হতে পারবেন না মাদ্রাসাতে। কারণ মাদ্রাসা প্রশাসনিক পদ শুধুমাত্র আরবি লাইনে যারা পড়াশোনা করছে, যেমন সহকারী মৌলবী তারা পাবে, বা আরবি লাইনে যারা আছে তারা পাবে, যেমন সহকারী কারি বা এই ধরনের যেগুলো আরবি লাইনের পদ, সেগুলোতে তারা সুপার এবং সহ সুপার হতে পারবে। জেনারেল সনদধারীরা কি মাদ্রাসায় প্রধান হতে পারবে? জি না, জেনারেল সনদধারীরা মাদ্রাসার সহ সুপার, সুপার বা অধ্যক্ষ বা প্রিন্সিপাল হতে পারবে না। আরেকজন প্রশ্ন করেছেন যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরকার কোন খাত থেকে দিয়ে থাকে? এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সরকার অনুদান খাত থেকে দিয়ে থাকে, সেই জন্য এই চাকরিটিকে বেসরকারি বলা হয়ে থাকে। আসলে বেসরকারি বলতে সাধারণ জনগণ যেটা বুঝে যে প্রতিষ্ঠান থেকে যেন তাদেরকে বেতন দেওয়া হয়, সরকার থেকে কিছু দেয় না। আসলে বিষয়টি এরকম নয়। বেসরকারি বলতে সরকারের দুটি খাত রয়েছে, একটি রাজস্ব খাত আর একটি অনুদান খাত। রাজস্ব খাত যারা তারা 100% সরকারি, আর অনুদান খাত থেকে আমাদেরকে বেতন দেওয়া হয়। আমাদেরও ওই সরকারি চাকরির মতো 60 বছর পর্যন্ত চাকরি করতে হবে। আমাদেরও পেনশন বা এককালীন একটি টাকা রয়েছে, ওনাদের পেনশন সিস্টেম রয়েছে, আমাদেরও বাসা ভাড়া রয়েছে, ওনাদেরও বাসা ভাড়া রয়েছে, খালি সিস্টেমটি আলাদা। তবে ওনারাও জাতীয় বেতন স্কেলে চাকরি করেন। এই এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকরাও জাতীয় বেতন স্কেলে চাকরি করেন। যেমন আমাদের বেতন গ্রেড হলো 10ম, এবং যারা উপসহকারী প্রকৌশলী রয়েছেন তারাও 10ম গ্রেডে চাকরি করে থাকেন। সহকারী শিক্ষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর কি একই পদ? জি না, সহকারী শিক্ষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর একই পদ না। সহকারী শিক্ষক হলো জেনারেল শাখায় যারা পড়াশোনা করায়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান তারা। আর ট্রেড ইনস্ট্রাক্টর হলো এসএসসি ভোকেশনালে যারা কারিগরি বিষয়ে পাঠদান করে, তাদেরকে ট্রেড ইনস্ট্রাক্টর বলা হয়। যেমন আপনি এসএসসি ভোকেশনালে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আবেদন করবেন, তাহলে আপনাকে শিক্ষক নিবন্ধন দিতে হবে, এবং শিক্ষক নিবন্ধন দেওয়ার জন্য আপনাকে যে কোনো বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী হতে হবে। পাস করে তারপরে প্রিলি রিটেন ভাইভা দিয়ে আপনার এই এসএসসি ভোকেশনালে ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবেন। অর্থাৎ ডিপ্লোমা পাসধারীদের জন্য ট্রেড ইনস্ট্রাক্টর, আর যারা অনার্স মাস্টার বা সাধারণ লাইনে পড়াশোনা করেছেন তাদের জন্য সহকারী শিক্ষক এবং প্রভাষক হওয়ার সুযোগ রয়েছে। এই হলো আমাদের মোটামুটি পঞ্চম গণবিজ্ঞপ্তির সমসাময়িক 10টি প্রশ্ন উত্তর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।